তারেক রহমান, আনোয়ার ইব্রাহিম ফোনালাপ, শিগগিরই গ্যাস সংকটের সমাধান আশা। রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে বঙ্গভবনে হাফিজউদ্দিন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকার সিইসি বৈঠক। হবিগঞ্জে ছাত্রদল এনসিপি সংঘর্ষ, নাসিরউদ্দিন সার্জি সহ আহত 10। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবার পুরো খবর। গ্যাস সংকট মোকাবেলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এমনটা জানিয়েছেন। আর শিগগিরই সংকট কেটে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা। এদিকে সরবরাহ স্বাভাবিক না হওয়ায় রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় চলছে তীব্র গ্যাস সংকট। ফিলিং স্টেশনগুলোতে মিলছে না সিএনজি, আর বাসা বাড়িতে গ্যাসের চাপ কম। আবির আহমেদের রিপোর্ট। ভোরের আলো ফোটার আগেই রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে শুরু হয় যানবাহনের দীর্ঘ সারি। গ্যাসের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন চালকেরা, কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও অনেকেই ফিরছেন খালি হাতে। কোথাও গ্যাসের সরবরাহ সীমিত, আবার কোথাও একেবারেই নেই। রাত 4টা বাজে আমরা সিরিয়াল দিচ্ছি, এখন আমরা সিরিয়ালে বসে আছি। ওভারে গাড়ি চালাই, এখন বাজে 11টার কাছাকাছি। কখন গ্যাস পাবো কোনো নির্দিষ্ট সময় নাই। গ্যাস সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সিএনজি অটোরিকশা চালকের উপর। গ্যাস সংগ্রহ করতেই দিনের বড় একটি সময় চলে যাওয়ায় যাত্রী পরিবহনের সুযোগ কমে যাচ্ছে। এখনো পর্যন্ত গাড়ি পাইবেন, এখন বাজে 11টা, ভোর 4টে বাজে আইছি। বউ বললাম তো আশা রয়েছে বাবার টাকা আনবো, আমরা বাজার করে খাবো। 100 টাকার গ্যাস দিয়ে আমরা জমাই মারবো না, বেতনই করবো না, আপনার ফ্যামিলি চালামো। পাম্প কর্তৃপক্ষ বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দিন দিন সংকট আরও প্রকট হচ্ছে। সর্বোচ্চ 5 থেকে 7টা গাড়ি দাঁড়াই থাকতো, আর বেশি গাড়ি থাকতো না। এখন একবারে সিরিয়াল মগবাজার মোড় পর্যন্ত 3 সিরিয়াল হয়ে গেছে। কোম্পানির লস হইতেছে, অনেক শ্রমিক বসে রয়েছে, সেল দিতে পারতেছে না, অনেক গাড়ি অনেক ঝামেলা করতেছে। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দু ইসলাম অমিত জানান, সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে সংক্রান্ত একটি চিঠি পাঠানোর পাশাপাশি মঙ্গলবার তার সাথে ফোনেও কথা বলেছেন প্রধানমন্ত্রী। সমস্যার গুরুত্ব অনুভব করে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মিস্টার আনোয়ার ইব্রাহিমকে একটি পত্র লেখেন এবং আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার এবং তার দেশের সহযোগিতা কামনা করেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিম আশ্বস্ত করেছেন যে উনি তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে তিনি একটি ফিডব্যাক দেবেন, যাতে করে বাংলাদেশের মানুষের কষ্ট লাঘবে মালয়েশিয়া এবং মালয়েশিয়ার সরকার পাশে থাকতে পারে। প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা বলছেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে কাজ করছে সরকার। আমরা চেষ্টা করছি, কিন্তু এগুলো তো খুব সহজ প্রসেস না। আপনি গ্যাস খুব খনন করে গ্যাস তোলা স্থলভাগে, আপনারা জানেন আমাদের অফশোরের গ্যাসের জন্য দরপত্র আহ্বান করে আমরা খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো, কিন্তু এটা দেওয়ার পরও বেশ কয়েক বছর লেগে যাবে সমুদ্রের গ্যাস তুলতে। বেশি এলএনজি আনার চেষ্টা করছি, ভোলার গ্যাস যতটা সম্ভব নিয়ে আসার চেষ্টা করছি। এগুলো করতে হবে, এগুলো করা না গেলে আসলে আমরা পিছিয়ে পড়বো। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিন বঙ্গভবনে দাপ্তরিক কাজ করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। সকাল 11টার কিছু সময় পর বঙ্গভবনে পৌঁছলে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ফুলের শুভেচ্ছায় তাঁকে বরণ করে নেন বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীরা। এরপর বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সাক্ষাৎ শেষে দাপ্তরিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর করেন তিনি। পরে দরবার হল সহ বঙ্গভবনে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তিনি। সবশেষে জোহরের নামাজ আদায় শেষে দুপুরে বঙ্গভবন ত্যাগ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এর আগে গত 24 জুলাই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন হাফিজউদ্দিন আহমেদ। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।
দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রস্তুতি। এ বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে নির্বাচন কমিশন। তবে কবে নির্বাচন হবে, সংসদের অধিবেশনের মধ্যে নাকি অধিবেশনের শেষে, সেসব বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন। ইফতেখার রেজা রিপোর্ট। রাষ্ট্রপতি নির্বাচনের আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার তথা কমিশনের বৈঠকের রীতি অনুযায়ী মঙ্গলবার জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিনের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল। প্রায় 1 ঘন্টা বৈঠক শেষে সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে আলোচনা হয়েছে। তবে নির্বাচনের দিনক্ষণ কিংবা ভোট গ্রহণের সময়সূচি এখনো নির্ধারিত হয়নি। আমরা কোনো টেন্টেটিভ ডেট ঠিক করি নাই, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। তবে ওই রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরেই আমাদের সমস্ত আলোচনাটা হয়েছে। ইলেকশন যদি হয় তাহলে এখানেই হবে, আর যদি ক্যান্ডিডেট যদি সিঙ্গেল থাকে, কোনো প্রতিযোগিতা যদি না হয়, তাহলে তার ইলেকশনের দরকারই নেই, সেটা দেখা যাবে। তবে আমরা দিনক্ষণ এবং বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব, আপনারা তখন জানতে পারবেন। এখনো কোনো চূড়ান্ত কোনো দিনক্ষণ আমরা ওইভাবে ঠিক করি না, এখন ঠিক করি না। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা চেয়ে সংসদ সচিবালয়ের কাছে এর মধ্যে চিঠি দেওয়া হয়েছে। তালিকা পাওয়ার পর পরবর্তী কার্যক্রমে এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছে, আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন, দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন। আমরা আজকে চিঠিটা দিয়েছি ওনাকে। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সাতক্ষীরা 4 আসনের এমপির সদস্যপদ সংক্রান্ত বিষয়ে সংসদ সচিবালয় থেকে মতামত এলে পরবর্তী ব্যবস্থা নেবে ইসি। সাতক্ষীরার বিষয়টি আলোচনার বিষয়বস্তু ছিল না, আমরা শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য এসেছিলাম। আইন অনুযায়ী যেটা একটা পরামর্শ করা লাগে, ওইটা সাতক্ষীরা নিয়ে কোনো আলোচনা হয়নি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি কথা বলেন। এছাড়া এদিন প্রধানমন্ত্রীর সাথে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা সাক্ষাৎ করতে এলে বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানান তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। সচিবালয়ে নিজের দপ্তর থেকে মধ্যাহ্নের পর পায়ে হেঁটে শিক্ষা মন্ত্রণালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করে প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, প্রযুক্তি নির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহিতা শক্তিশালী করার বিষয়গুলো গুরুত্ব পায়। এছাড়া এদিন প্রধানমন্ত্রীর সাথে তার সচিবালয় কার্যালয়ে সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। আলোচনা হয় বিমানবন্দরের 3য় টার্মিনালের উদ্বোধন এবং বিভিন্ন অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এক সভায় দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর এবং হাইফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এছাড়া সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠা বিষয়ক একটি সভায়ও অংশ নেন প্রধানমন্ত্রী। মেডিসিনের উপরে ডেভেলপমেন্টের জন্য একটা সিনথেটিক ল্যাবের দরকার, এবং এটা করলে আমাদের প্রোডাকশন কস্ট কমবে। এডুকেশন মিনিস্ট্রি, হেলথ মিনিস্ট্রি, বুয়েট এবং ইউজিসি আমরা বসে এটাকে অর্গানাইজ করব। মাননীয় প্রধানমন্ত্রী নীতিগতভাবে বিশ্বাস করেন এই ধরনের মডার্ন ল্যাব রিসার্চের জন্য আমাদের প্রয়োজন। সিনথেটিক ল্যাব তৈরি হলে উৎপাদন খরচ কমার পাশাপাশি গবেষণার পরিধি বাড়বে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশের বাজারে 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। স্বাস্থ্য সচিব এবং বিএসটিআই কর্তৃপক্ষকে কমিটিতে বুয়েটের একজন, সায়েন্স ল্যাবরেটরির একজন এবং বিএসটিআইয়ের একজন বিশেষজ্ঞ রাখতে বলা হয়েছে, যারা 15 দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।
একই সঙ্গে টুথপেস্টের মধ্যে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক রোধে কার্যকর ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং সরকারি অন্যান্য প্রকল্পের দায়িত্ব বিরোধী দলীয় সংসদ সদস্যদের পালন করতে না দিয়ে সরকার জনপ্রতিনিধিদের অধিকার ক্ষুণ্ণ করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। দুপুরে রাজধানী মগবাজার আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আমরা নির্বাচনের আগেও এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই যত রকম বলা হচ্ছিল, এটা যে জনগণের টাকা যাই দিক, কিন্তু সংসদ সদস্যদের কোনো ভূমিকা নাই যদি তিনি বিরোধী দলের হন। এবং আরও দুঃখজনক লক্ষ্য করেছেন তো যে বিরোধী দলের নির্বাচনী আসনগুলোতে উন্নয়ন কাজ তদারক করার জন্য সরকারি দল থেকে যারা সংরক্ষিত ছিল মহিলা, তাদেরকে জামাতের আসনগুলোর উন্নয়ন ওনারা মনিটর করবেন। হোয়াট ইজ ইট? তো সাংবিধানিকভাবে একজন এমপির অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। হামলায় নাসিরুদ্দিন পাটওয়ারি, সার্জিস আলম এবং সাংবাদিক সহ অন্তত 10 জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে একটি মাইক্রোবাস। হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এনসিপির নেতারা। হবিগঞ্জ থেকে সেলিম মিয়ার পাঠানো রিপোর্ট। হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে জুলাই পদযাত্রা ও সমাবেশ শেষে সার্কিট হাউসে ফিরছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ নেতাকর্মীরা। তাদের অভিযোগ, কোর্ট মসজিদ এলাকায় পৌঁছালে নেতাকর্মীদের উপর হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। হামলায় নাসিরুদ্দিন পাটওয়ারি, সার্জিস আলম ও সাংবাদিক সহ অন্তত 10 জন আহত হয়। সার্জিস আলম সহ কয়েকজন দৌড়ে সোনালী ব্যাংকের একটি শাখায় আশ্রয় নেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। এ সময় সার্জিস আলম অভিযোগ করেন, আহতদের হাসপাতালে যেতেও বাধা দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। আমাদের গাড়ির উপরে কিভাবে রড নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল, যুবদল, বিএনপির যারা সন্ত্রাসী তারা কিভাবে আক্রমণ করছে। আমাদের মিডিয়ার গাড়িকে নাসিরুদ্দিন পাটোয়ারির গাড়ি ভেঙে চুরে শেষ করে দিছে, ভিতরে পায় নাই। পরে আমি যে গাড়িতে ছিলাম, নাসির ভাই যে গাড়িতে ছিল, ওই গাড়িতে তারা রড নিয়ে গাড়ির উপরে উঠে পর্যন্ত গ্লাসে মারছে। আমাদেরকে এই খুনিরা, এই সন্ত্রাসীরা, জিকে গৌসের এই বাহিনী, এটা তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ বলুক যে তারা এভাবে সন্ত্রাসী পালবে, এভাবে দমন করবে, আরেকটা স্বৈরাচার কায়েম করবে, তাহলে আমাদের যা করে আমরা তাই করব। কিন্তু তারা রক্ত নিক, জীবন নিক, কোনো সন্ত্রাসী এই বাংলাদেশের কায়েম হইতে দেওয়া হবে না। তবে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের নেতারা বলছেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির দায় ছাত্রদল নেবে না। এটা মূলত হচ্ছে উস্কানিমূলক ঘটনার বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র জনতাই তাদের জবাব দিয়েছে। এটার সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ কোনো অঙ্গ সংগঠন জড়িত নয়। আপনারা জানেন যে তারা আমাদের যে সাংগঠনিক অভিভাবক, আপনার বিএনপির চেয়ারপারসন দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, এবং আজকে তারেক রহমান সহ আমাদের মাননীয় হুইপ আলহাজ জিকে গোলবাইকে নিয়েও কিন্তু বক্তব্য দিয়েছে। এইটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ধৈর্য ধরেছে, কিন্তু সাধারণ জনতা ধৈর্য ধরে নেয় আমার মনে হয়। এর আগে সকালে আজমেরীগঞ্জে সমাবেশ করে এনসিপি। সেখানে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য জিকে গৌসকে নিয়ে সমালোচনামূলক বক্তব্য দেন। এনটিভি নিউজ ডেস্ক। রাজধানী মিরপুরে টিসিবির পণ্য কিনতে এসে দেয়াল ধসে 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 7 জন। মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনে সীমানা প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে। টিসিবির পণ্য কিনতে সকাল থেকে সেখানে দীর্ঘ লাইন ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ পাশের পুরনো ইটের দেয়াল ভেঙে পড়লে কয়েকজন চাপা পড়ে। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা উত্তর সিটি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, দেয়ালটি নিয়ম মেনে নির্মাণ করা হয়নি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো 6 বাংলাদেশি গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। মৃতদের মধ্যে 5 জন নারায়ণগঞ্জের, 1 জনের বাড়ি মুন্সিগঞ্জে।
দ্রুত মরদেহ দেশে ফেরত আনার দাবি জানিয়েছেন স্বজনরা। তাদের সান্ত্বনা দিতে ভিড় করছেন প্রতিবেশীরা। দুর্ঘটনায় মৃতরা হলেন নারায়ণগঞ্জের সদরের আলীরটেক ইউনিয়নের ফাহিম, আপন আহমেদ, নূর মোহাম্মদ, ফয়সাল, ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের শাহিন এবং মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভার রাজিক। অগ্নিকাণ্ডে আহত আরও এক বাংলাদেশি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান 6 বাংলাদেশি। দোকানে রাতে আগুন লাগছে, রাতে 3টা সাড়ে 3টা বাজে। কীভাবে লাগছে এখন আমরা পুরোপুরি বলতে পারি না, এই অবস্থা। তারপরে খবর হয়েছে এখন আমরা লাশও দেখি নাই, কী অবস্থা হয়েছে তাও আমরা জানি না। 7 জনের ভিতরে একজন বের হয়ে গেছে, 6 জন আটকা পড়ে রয়েছে। পাশের দোকানদার এরা অনেক চেষ্টা করছে, তালা তোলা ভাঙছিল, কিন্তু বের হইতে পারেনি। যে রুমটা বের হইব এই রুম দিয়ে আগুন। 24শে জুলাই আন্দোলনে 7.62 মিলিমিটারের বুলেট পুলিশই ব্যবহার করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত তার নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। শুধুমাত্র বিদায়ী রাষ্ট্রপতি নন, যে কোনো রাষ্ট্রপতি যদি দায়িত্ব গ্রহণের আগে এবং দায়িত্ব ছেড়ে দেওয়ার পর কোনো অপরাধ করে থাকেন তবে তাকে বিচারের মুখোমুখি করতে কোনো বাধা নেই বলে জানান ডাক্তার জাহেদ। সরকারি চাকুরি বিধান মেনেই 32 যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তাকে চাকুরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর সাথে 2018 সালে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই। তবে 2018 সালে নির্বাচনের অনিয়ম নিয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। জুলাই আন্দোলনে স্নাইপার ব্যবহার হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশই এই অস্ত্র ব্যবহার করেছে। যখন এই অস্ত্র সুইচ করলো, এটা একসময় সেনাবাহিনীর হাতে ছিল, পরে সেনাবাহিনী ফুললি অটোমেটিক অস্ত্র যখন ব্যবহার করলো, বিডি টাইপ 8 সম্ভবত, সেটা এরপর বিজিবির কাছে এবং শেষে পুলিশের কাছে আসলো। ওই অস্ত্র হরদম পুলিশ ব্যবহার করেছে এবং ওটার বুলেটই 7.62। বিজেপির কাছে তো ছিলই, বিজেপি গুলি করার ছবি আছে, পুলিশের লেথাল ওয়েপন টাইপ 56 রাইফেল দিয়ে গুলি করার ছবি আছে, ভিডিও আছে, সেটারই গুলি এটা হয়েছে। সুতরাং মানে ওই যে তদন্ত বলতে সোকল যে তদন্ত ইন্ডিকেট করা হয়, সেই তদন্তের কিছু নাই। সমতলে নৃগোষ্ঠী জীবনমান উন্নয়নে সরকার 100 কোটি টাকার ফান্ড তৈরি করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। দাবি আদায়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান মন্ত্রী। চাকরির ক্ষেত্রেও তাদের সমান অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে 418 জনের মাঝে বসতঘরে বরাদ্দপত্র, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন মন্ত্রী। 100 কোটি টাকার একটা ফান্ড প্রধানমন্ত্রী তৈরি করেছে, যারা উদ্যোক্তা হয়ে কাজ করতে চাইবে, যারা ইনভেস্ট করতে চাইবে, যারা ছোট ছোট কোম্পানি তৈরি করবে, তাদেরকে এই সহযোগিতা প্রদান করা হবে, অথবা তাদের এলাকায় কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো দূর করার চেষ্টা করবে। সম্পত্তি বিবরণী দাখিল না করার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর ওরফে এসকে সুরকে দুদকের করা মামলায় 3 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 2-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন এসকে সুর। এর আগে গত 15 জুলাই রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। 2024 সালের 23 ডিসেম্বর এসকে সুর চৌধুরীর বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। 2025 সালের 4 অগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে একই বছরের 6 নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এই মামলায় 7 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। 2025 সালের 14 জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এসকে সুর চৌধুরীকে গ্রেফতার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। জুলাই গণ অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের একক অবদান নয় বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। তিনি বলেন, শুধু জুলাই আন্দোলন নয়, দীর্ঘ 17 বছরের সংগ্রাম আওয়ামী লীগের পতন ত্বরান্বিত করেছে। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, যারা জুলাই নিয়ে মতবিরোধের চেষ্টা করছে তাদের অনেকের অতীতের কার্যক্রম প্রশ্নবিদ্ধ। আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি প্রসঙ্গেও কথা বলেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, দীর্ঘ সময় দুর্নীতির কারণে বর্তমান সরকার হিমশিম খাচ্ছে। জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী।
সরকার কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, কারিগরি শিক্ষার প্রশিক্ষণ বাড়াতে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সংখ্যা বাড়াবে সরকার। সকালে ঢাকা ক্লাবে বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ উদ্যোগে ক্রিয়েটিং পাথওয়েজ ফর এডুকেশন, স্কিলস অ্যান্ড এমপ্লয়াবিলিটি আ বাংলাদেশ মালয়েশিয়া জয়েন্ট ইনিশিয়েটিভ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে তিনি কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, মালয়েশিয়ার হেল ইউনিভার্সিটি এবং ইউসেফ বাংলাদেশ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশ কারিগরিতে এগিয়ে যাবে আর মালয়েশিয়া বাংলাদেশের পার্টনার হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আন্তর্জাতিক এই সেমিনারে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, মানব সম্পদ পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে আলোচনা করেন সেমিনারে অংশ নেয়া বক্তারা। ভুয়া হজ এজেন্সিতে নিয়ে অভিযোগ দেওয়া হলেও মন্ত্রণালয় থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না জানিয়ে হজ এজেন্সিদের সংগঠন হাবির মহাসচিব বলেন, লাইসেন্সবিহীন এজেন্সিদের ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। রাজধানী একটি বেসরকারি হোটেলে হজ এবং ওমরা মেলা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের নেতারা। হজকে কেন্দ্র করে অনেক প্রতিষ্ঠান প্রতারণার আশ্রয় নিচ্ছে, সেসব মোকাবেলায় সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানায় সংগঠনটি। এ সময় হাবির মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার অভিযোগ করেন, আওয়ামী লীগ ঘনিষ্ঠ প্রতিষ্ঠানের মালিকরা সরকারের হজ ব্যবস্থাপনাকে প্রশ্নবিদ্ধ করতে তৎপরতা চালাচ্ছে। আগামী 30 জুলাই থেকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 দিনব্যাপী চলবে হজ ও ওমরা মেলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। গত 24 জুন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ রিটটি দায়ের করেন। রিটে আইনটির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারির আবেদন করা হয়। একই সঙ্গে 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিলও চেয়েছিলেন রিটকারী। মহসিন রশিদ তার আবেদনে উল্লেখ করেন, আইনটি তার মূল উদ্দেশ্য পূরণ করেছে। ভবিষ্যতে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে এই সম্ভাব্য অপব্যবহার ও অপপ্রয়োগ বন্ধে আইনটি রহিত করা প্রয়োজন। নাহিদের বিকল্প নেই, তবে তার অভাবটা অনুভব করতে দেবেন না হাসান তাসকিনরা, এমনটাই বিশ্বাস বাংলাদেশের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুর। ইনজুরির কারণে নাহিদ লিটনরা আক্ষেপে পরিণত হলেও সম্ভাব্য সেরা দল নিয়েই অস্ট্রেলিয়া যাচ্ছেন শান্তরা বলে মনে করেন এই সাবেক অধিনায়ক। নিলয় মজুমদারের রিপোর্ট। চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজ থেকে নাহিদ রানা ছিটকে যাওয়ায় দায়িত্বটা বেড়েছে তাসকিন হাসানদের। স্টিভেন স্মিথ হেডদের দ্রুতই সাজঘরে ফেরাতে যে তাদের দিকেই তাকিয়ে থাকবেন অধিনায়ক। নাহিদকে না পাওয়া নিয়ে আক্ষেপের মাত্রা বাড়লেও বাংলাদেশের বর্তমান পেস আক্রমণকেও যথেষ্ট শক্তিশালী মনে করেন মিনহাজুল আবেদিন নান্নু। সাবকন্টিনেন্টে এত জোরে বোলার নেই, তো সেই হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে আমাদের একটা সুযোগ ছিল, এই সুযোগটা আমরা দেখতে পারিনি। তো আগামীতে ইনশাল্লাহ আবার দেখব। আমাদের ফাস্ট বোলিং ইউনিট আজকে প্রায় 4-5 বছর ধরে কিন্তু একটা ভালো অবস্থানে আছে এবং টেস্ট ম্যাচগুলিতে যথেষ্ট ভালো বল করে দিচ্ছে। তো আমি আশা করি যে আমাদের এখন যারা যাচ্ছে ওদেরও ক্যাপাবিলিটি আছে ভালো বোলিং করার এবং ওদের কাছ থেকে ভালো কিছু দেখতে পাবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঘোষিত দলে বাঁহাতি ব্যাটারের সংখ্যা বেশি। সাদমান, তানজিদ, মোমেনুল, শান্ত, টপ অর্ডারের 4 ব্যাটারি বাঁহাতি। এরই মাঝে দীর্ঘদিন পর দলে ফিরেছেন জাকের আলী ও সৌম্য। দল নির্বাচন নিয়ে প্রশ্নের অবকাশ থাকলেও এই দলকেই সম্ভাব্য সেরা দল মানছেন এই সাবেক অধিনায়ক। বামহাতি ডানহাতি এটা কোনো ব্যাপার না, এখানে কিন্তু সেরা ব্যাটারি যারা আছে এদেরকে নিয়ে কিন্তু টিম ম্যানেজমেন্ট আগাবে। তো টিম ম্যানেজমেন্ট একটা প্ল্যান করে অলরেডি করেছেন অস্ট্রেলিয়া সিরিজের জন্য, ঠিক ওইভাবে চিন্তা ভাবনা করে ওরা যাবে। এটা আমার বিশ্বাস যে এখানে বাঁহাতি ডানহাতি বড় বিষয় না, বড় বিষয় হলো যে বামহাতি যারাই খেলছে এটা নিজেকে সেলফ অ্যাসেস করে ভালো প্ল্যান করে ব্যাটিং করবে অস্ট্রেলিয়ান বোলারদের, সেটাই আমরা দেখি। এদিকে ব্যক্তিগত পারফরমেন্সকে গুরুত্ব দিতে ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ছেন মেহেদী হাসান মিরাজ। এজেন্ডায় থাকুক আর না থাকুক, বুধবারের বোর্ড সভায় এটি যে আলোচনায় থাকবে তার বলার অপেক্ষা রাখে না। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, তবে যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। তারেক রহমান, আনোয়ার ইব্রাহিম ফোনালাপ, শিগগিরই গ্যাস সংকটের সমাধান আশা। রাষ্ট্রপতি দায়িত্ব নিয়ে বঙ্গভবনে হাফিজউদ্দিন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকার সিইসি বৈঠক। হবিগঞ্জে ছাত্রদল এনসিপি সংঘর্ষ, নাসিরউদ্দিন সার্জিস সহ আহত 10।
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে 6 বাংলাদেশের মৃত্যু, নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জে শোক। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।